Good evening, everybody. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আলহামদুলিল্লাহ। আমি একটা ফোন ধরি, হ্যাঁ? আপনার ফোন ফোন দিয়েছিলা? বলো। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ফাইন্যান্সে দিয়ে দাও। এতে কোনো সমস্যা নাই। টাকা যাতে পে করবে না, ওদের রেজাল্ট পাবলিশ হবে না। পরে টাকা দিলে রেজাল্ট শুরু করবে। এখন রেজাল্ট শুরু করবে না। কথা বুঝতে পারছো? ও আচ্ছা। তাহলে ওই যে ইয়া করো, মেইল করো। তানভীর সাহেবকে আমারে মেইল করলে আমার সব কিছু রাখো। আমি তানভীর সাহেবকে ফোন দিয়ে বলে দিব, হ্যাঁ? দ্রুত একটু দ্রুত করো তাহলে। কোনটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। ফাইন্যান্সে ডিনাই করে দাও। অ্যাপ্রুভ করলে তো আর এগুলো আনা যাবে না। অ্যাপ্রুভ করলে তো আনা যাবে। এরএলএম অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু অ্যাপ্রুভ হলে কিন্তু এগুলা রেজিস্ট্রেশন করা যাবে। এটা বুঝতে পারছো? না, এখন আবার ওই যে আইডিতে ফোন দিতে হবে, ইভানরে বললে ইভান একটা ব্যাগ দিবে। হুম। ও, বুঝতে পারছি। আচ্ছা, কালকে তাহলে ইভানের সাথে দেখা করো। ইভানকে তো ইয়া দেবো, 513 দেবো। কালকে গিয়ে ইভানের সাথে শেয়ার করলে অথবা আমার ফোনে লাগাইতে 513 গিয়ে ইভানরে বললে ইভান এগুলো ব্যাগ দিয়ে দিবে, বুঝছো? ওর সাথে একটু ফোনে কথা বলো না। আচ্ছা। হ্যাঁ, এটা ইয়া করো, সমাধান করো। আমি একটু ক্লাস নিচ্ছি তো, সকালে ক্লাস নিতে পারিনি। তাহলে মর্নিং ক্লাসটা শেষ করতে হবে। হ্যাঁ, আছো তোমরা? জি স্যার। হ্যালো। হ্যালো। ওই জি তোমাদের স্যার। রেজাল্ট নিয়ে কথা বলতেছিলাম। তোমরা কি কেউ তোমাদের প্যানেলে চেক দাও না তোমাদের কোর্স রেজিস্ট্রেশন হয়েছে কি হয়েছে না, নাকি এগুলো বোঝো না? বিশেষ করে নতুন স্টুডেন্টদের বোধহয় এই সমস্যাটা বেশি। আমাদের সাথে যারা নতুন আসছে এলএলএম 1 ইয়ারে, লিস্ট প্রত্যেকটা চ্যানেল কি বলে প্যানেলটাতে একটু দেখা উচিত তোমাদের কোর্স গুলা রেজিস্ট্রেশন হয়েছে কিনা। একজনের কোর্স রেজিস্ট্রেশন না হলে তো রেজাল্ট করা যায় না, পাবলিশ করা যায় না। রেজাল্ট পাবলিশ হয়ে গেলে এটা আবার পরে ঝামেলা হয় অনেক। ওকে, সবাই কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহ পাক ভালো রাখছেন। আমি আজকে একটু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলাম। অসুস্থতা বলতে আসলে কাজের ব্যস্ত ছিল অনেক, কয়েকদিন ঘুম হয় নাই, যার কারণে একটু প্রেসার ফ্লাকচুয়েট করতেছিল। তো এই জন্য আমি আজকে ক্লাসটা নিতে পারি নাই। এই হলো সমস্যা। ভাবছিলাম ক্লাস নিব কিনা, পরে চিন্তা করলাম না, পরীক্ষা আসা পড়ছে, এই মুহূর্তে ক্লাস মিস করা ঠিক হবে না। আগেরও বোধহয় একটা ক্লাস পেন্ডিং আছে, গত মাসের 7 তারিখের যে ক্লাসটা, জুমাতুল বিদা ছিল বোধহয় ওইদিন, তাই না?
রোজার সময় ওই ক্লাসটাও নেওয়া দরকার। আমরা এ পর্যন্ত কি কি পড়ছি কেউ বলতে পারবা? আগামী শুক্রবার থেকে তোমাদের পরীক্ষা, তাই না? জি স্যার। কি কি পড়ানো হয়েছে এ পর্যন্ত? কেউ কি আমার বলতে পারবেন একটু? স্যার গত ক্লাসে হিন্দু বিবাহের উপরে পড়ানো হয়েছে। প্রথম থেকে এই পর্যন্ত যা পড়াইছি সবই তো সিলেবাস হিসেবে ও, গণ্য হবে। প্রথম থেকে এই পর্যন্ত কি পড়ানো হয়েছে? আপনাদের একটা সিলেবাস দিছিলাম, মনে আছে ক্লাসের শুরুতে? তাহলে মুসলিম হিন্দু ম্যারিজ এটা নিয়ে আলোচনা হবে। এটা থেকে পরীক্ষা প্রশ্ন থাকবে, কম্পারেটিভ স্টাডি, মুসলিম অ্যান্ড হিন্দু ম্যারিজ। তারপরে হলো ম্যারিজের পর আমরা কি পড়ছিলাম? মেনটেনেন্স নাকি? মেনটেনেন্স আন্ডার মুসলিম অ্যান্ড হিন্দু ল। তারপরে পোস্ট ডিভোর্স মেনটেনেন্স ইন মুসলিম ল। কথা বোঝা গেছে কিনা? পোস্ট ডিভোর্স মেনটেনেন্স। পোস্ট ডিভোর্স স্যার এক নম্বরে তো মুসলিম এন্ড হিন্দু ম্যারিজ, হ্যাঁ, তারপর 2 নম্বরে মেইনটেনেন্স অফ, এটা কি মুসলিম ম্যারিজ না? মেনটেনেন্স আন্ডার মুসলিম ল, মেনটেনেন্স যেটা পড়াছিলাম আর কি, এবং পোস্ট ডিভোর্স মেনটেনেন্স বাংলাদেশ ইন্ডিয়া পার্সপেক্টিভে, বাংলাদেশ ইন্ডিয়ান পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ, তিনটা হইলো স্যার। কথা বোঝা গেছে কিনা? জি স্যার। তাহলে বোঝা গেছে ম্যারিজ আন্ডার মুসলিম অ্যান্ড হিন্দু ল, মেনটেনেন্স ইন হিন্দু মুসলিম ল, and post divorce maintenance, post divorce maintenance, post divorce maintenance under Muslim in Bangladesh and India। এটা কেস রেফারেন্স সহ করবেন। বাংলাদেশে হলো হাফিজুর রহমান কেস, আর ইন্ডিয়াতে হলো শাহবানু কেস এবং ড্যানিয়েল লতিফি কেস। কথা বোঝা গেছে? জি স্যার। স্যার কেসগুলো আরেকবার বলা যাবে? হাফিজুর রহমান ভার্সেস শামসুন নাহার বাংলাদেশ পার্সপেক্টিভে, গত ক্লাসে নোট করেন নাই? জি স্যার, স্যার হেফজুর রহমান স্যার ভার্সেস আমি শামসুন নাহার বেগম
and another. Forced divorce হ্যাঁ maintenance under Muslim law. হ্যাঁ, এটা গুগল থেকে পাইছো সবাই? গুগল জি থেকে স্যার, নামাইতে বলছিলাম। পাইছি স্যার। হ্যাঁ, বাকি সবাই পাইছে কিনা, যদি না পেয়ে থাকে একটু গ্রুপে শেয়ার করে দিও বা কাউকে মেইল মেইল করে দিও, সবাই যেন পেয়ে যায়। স্যার আমরা পাই নাই। যারা পায় না, ইকবাল এটা একটু গ্রুপে শেয়ার করে দিও, আর না হয় মেইল করে দিও সবাইকে। আর না হয় জি গ্রুপে স্যার। সিআর যে আছে সিআর কে দিয়ে দাও, সিআর সবাইকে দিয়ে দিবে। কথা বোঝা গেছে কিনা? জি স্যার। জি স্যার। প্রশ্নটা স্যার আবার একটু কাইন্ডলি 1 নাম্বার। পোস্ট ডিভোর্স মেনটেন্যান্স আন্ডার মুসলিম ল, পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স আন্ডার মুসলিম ল বাংলাদেশ and in India Bangladesh and perspective. Indian perspective. In Bangladesh and Indian perspective. Yes. এখানে হেফজুর রহমান ভার্সেস শাহবানু। বাংলাদেশ পার্সপেক্টিভ হলো হেফজুর রহমান ভার্সেস শামসুন্নাহার বেগম, আর ইন্ডিয়ান পার্সপেক্টিভ হলো ড্যানিয়েল লতিফি, সরি শাহবানু আহমেদ খান ভার্সেস শাহবানু। শাহবানু কেস, দ্য মুসলিম ওমেন অ্যাক্ট। ওটা শাহবানু কেস লেখলেই হবে, এটা পপুলারলি নোন এজ শাহবানু কেস। বোঝা গেছে কিনা এই পর্যন্ত? জি স্যার। প্রথম একটা ক্লাস দিছিলাম, মুসলিম ল, ফ্যামিলি ল applicable to Muslims, Hindus and Christian in Bangladesh. Family laws applicable to Muslims, Hindus and Christians in Bangladesh. Family laws applicable to Muslims, Hindus and Christians in Bangladesh. মুসলিম, হিন্দু and খ্রিস্টান স্যার। Family law laws applicable to Muslims, Hindus and Christians in Bangladesh. মানে বাংলাদেশে মুসলমান, হিন্দু এবং খ্রিস্টানদের জন্য ফ্যামিলি ল গুলা কি, ফ্যামিলি ল এর যে জি স্যার। প্রয়োগ হয়, সেই প্রয়োগের মেকানিজমটা কি, কোন আইন দ্বারা হয়। কথা বোঝা গেছে? এটা প্রথম লেকচার বলে দিছিলাম, প্রথম লেকচারে মনে আছে? জি স্যার। এটা একটু হালকা রিপিট করে দিব, মনে হয় অনেকের মনে নাই, আপনারা অনেকে পড়াশোনা করেন না, অনেকে আবার নোটও করে না ক্লাসে। বাংলাদেশে প্রধান যে তিনটা ধর্ম, এই তিনটা ধর্মের অ্যাপ্লিকেশনটা কথা বলছি এখন। ফ্যামিলি লস অ্যাপ্লিকেবল টু মুসলিম, হিন্দুস এন্ড ক্রিশ্চিয়ানস ইন বাংলাদেশ। বাংলাদেশে মুসলমান, হিন্দু এবং খ্রিস্টান যে পার্সোনাল ল গুলো আছে, পারিবারিক আইনের প্রয়োগ, পারিবারিক আইনের প্রয়োগ। কথা বোঝা গেছে কিনা? জি স্যার। লেখা হয়েছে খাতায়? জি স্যার। এটা গুগলে সার্চ দিলে একদম পেয়ে যাবেন, কিন্তু আমি একটু বলে দেই, আপনারা একটু নোট রাখেন। নাকি সবার মনে আছে এটা? তো মনে হয় তো কম স্টুডেন্ট আছে যেটা মনে রাখছে। প্রথম ক্লাস এটা নিয়ে বিশদ আলোচনা হয়েছিল, প্রথম ক্লাস। মুসলিম যে পারিবারিক আইন, এই ব্যাপারে মুসলিম পার্সোনাল ল শরীয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937 এর ধারা 3 অনুযায়ী বলা আছে,
কথা কি বোঝা গেছে? মুসলিম পার্সোনাল শরীয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট, মুসলিম পার্সোনাল শরীয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937 আইনটার নাম কি সবাই লিখতে পারছেন? জি স্যার, মুসলিম পার্সোনাল শরীয়ত অ্যাপ্লিকেশন মুসলিম পার্সোনাল ল, মুসলিম পার্সোনাল ল শরীয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937। লেখা হয়েছে। এত 1937। আস্তে আস্তে হইলে হবে না কিন্তু। মুসলিম পার্সোনাল ল শরীয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট, আমার মনে হয় আমার কথা স্পষ্ট বোঝা যায়। জি স্যার, স্যার। বোঝা যায়। একটু দ্রুত লিখতে হবে কথাগুলা, কিন্তু খুব মানে নতুন কথা না, এগুলা কিন্তু সবই আপনারা জানেন। মুসলিম পার্সোনাল ল বলছি, শরীয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট বলছি, এগুলা কিন্তু অপরিচিত কোনো শব্দ না, এগুলো দ্রুত লেখা যায়, এমন কোনো কঠিন শব্দ না। 1937 ওই আইনে ধারা 3-এ বলা আছে, সেকশন 3 provides for the provisions relating to application of Muslim personal law in Bangladesh। আপনারা গুগলে সার্চ দেন, এখনই পেয়ে যাবেন, নগদ পেয়ে যাবেন। সবাই তো অনলাইনে যেহেতু আছে, একটা সার্চ দিয়ে দেখবেন, নগদ পেয়ে যাবেন। ওইখানে বলা আছে যে notwithstanding anything contained in any other laws in Bangladesh in as per Muslim personal law the Quranic provision shall be applicable, এরকম বলা আছে। এরকম 10টা বিষয়ের কথা বলা আছে, 10টা পারিবারিক বিষয়ে, 10টা পারিবারিক বিষয় এবং আদার্স আরো অনেকগুলা। কথা বুঝছেন কিনা? যেমন বিবাহ, তারপরে হইলো ভরণ পোষণ, কাস্টডি, গার্ডিয়ানশিপ, রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস, তারপরে ইনহেরিটেন্স, ইত্যাদি ইত্যাদি আরো অনেক বিষয় আছে। হেবা, উইল, মার্জুল মাউত, এরকম প্রায় 10টার মতো বিষয় আছে। এই বিষয়গুলো এবং অন্যান্য এটসেট্রা দেয়া আছে। এই বিষয়গুলোর ক্ষেত্রে বাংলাদেশের যে শরিয়া ল আছে, কোরআন, কথা বোঝা গেছে কিনা, কোরআনিক লটা অ্যাপ্লিকেবল হবে। তারপরে এখানে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস সবগুলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে বাংলাদেশের মুসলিম লয়ের প্রয়োগটা বোঝা গেছে কিনা? এটা আইন করে বলা আছে, আইনটা হয়েছে ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলে প্রত্যেকটা ধর্মের জন্য আলাদা আলাদা সিস্টেম করা হয়েছে আইন করে। তাহলে আমাদের বাংলাদেশে মুসলমানদের জন্য পারিবারিক বিষয়গুলো ক্ষেত্রে আইন হচ্ছে কোরআন। এটা হলো আমাদের একদম প্যারেন্ট ল, মুসলমান ধর্মের প্যারেন্ট ল, একদম বেসিক ল, ফান্ডামেন্টাল ল, সুপ্রিম ল। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে আমাদের বাংলাদেশের জন্য পারিবারিক মুসলিম পারিবারিক আইন বলতে আমরা কোনটাকে বুঝবো? দ্য মুসলিম পার্সোনাল ল শরীয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937, অ্যাক্ট নাম্বার হচ্ছে সেকশন 3 1937, আর short title and extent. This act ওগুলা বাদ may দাও, be সেকশন called 3 the Muslim Personal Law Shariat Application Act ওই 1937. জায়গাটা পড়া দরকার নাই, সেকশন 3 পড়লেই হবে। সেকশন 3 তে কি আছে সেটা বলতে পারো চাইলে। Any সেকশন person 3টা who বলো তো। satisfied the prescribed authority, A, হ্যাঁ, that he is a Muslim, and B হচ্ছে that he is competent to contract within the meaning of section 11 of the Contract Act না না 1892 না, and সেকশন 3 না, তাহলে সেকশন 2টা বলো তো একটু। সেকশন 2টাতে কি বলা Sir, আছে? section 2 তে তো আছে application of personal law to Muslim. সেকশন 2, সেকশন 2, আমি ভুল বলছি, সেকশন 3 না, সেকশন 2। notwithstanding any custom of হ্যাঁ, or uses to the contrary in all questions save questions relating to agricultural land regarding intest succession, special property of এটা না, families including person.
হ্যাঁ, ফ্যামিলি ল সংক্রান্ত কিছু আছে এখানে? আচ্ছা স্যার, জিহাদ, হ্যাঁ, এটা লিয়ান, খুলা হ্যাঁ, এন্ড মুবারাত, মেনটেনেন্স, ডাওয়ার, গার্ডিয়ানশিপ, গিফটস, প্লটস এন্ড ট্রাস্ট প্রপার্টিস। আচ্ছা স্যার। হ্যাঁ, এখানে প্রায় 10টার মতো বিষয়ের কথা বলা আছে। এগুলোর ক্ষেত্রে আমাদের কি কোন আইন অ্যাপ্লিকেবল হবে? কোরআনিক ল, কোরআন সুন্নাহ, এগুলা। কথা বোঝা গেছে কিনা? জি স্যার। তাহলে এই সেকশন 2টা ইয়া করলে হবে, রেফার করলেই হবে। যে মুসলিম ল এর ক্ষেত্রে এই মুসলিম পার্সোনাল ল শরীয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট সেকশন 2 তে বলা আছে আমাদের পারিবারিক আইনের ক্ষেত্রে আমাদের কোন আইন প্রয়োগ হবে? কোরআন। কথা কি বোঝা গেছে কিনা? জি হয়ে স্যার। গেল, জি স্যার। একটা অংশ হয়ে গেল। এখানে আর কার কোনো প্রশ্ন আছে? তাহলে মুসলিম পার্সোনাল ল এর ক্ষেত্রে আইন কোনটা? আইন হচ্ছে কোরআন, কোরআন, এক কথায় কোরআন। হ্যাঁ, এটা হোলি রাষ্ট্র কোরআন। আইন করে, এটা বলে দিচ্ছে। যেহেতু আমরা ইসলামিক কান্ট্রি না, এই জন্য রাষ্ট্র আইন করে এটাকে বলতে হয়েছে। কথা বোঝা গেছে কিনা? জি স্যার। যেহেতু আমরা ইসলামিক রিপাবলিক না, কারণ আমরা রাষ্ট্রীয় আইন অনুযায়ী চলি, এই জন্য কোরআনকে অ্যাপ্লাই করতে গেলে রাষ্ট্র আইন করে এটাকে কি করে দিচ্ছে? স্বীকৃত বা রিকগনাইজ স্বীকৃতি করে দিয়ে দিচ্ছি। দিচ্ছে আইন করে। কথা বোঝা গেছে কিনা? কারণ অনেকের মধ্যে প্রশ্ন রাখতে পারে যে তাহলে আইন কোনটা? আইন কি মুসলিম পার্সোনাল শরীয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট? আমরা বলবো যে আমাদের আইন হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এক কথায় কোরআন বললেই হবে। কোরআন ব্যাখ্যা করলে কি হয়ে যায়? হাদিস, ইজমা, কিয়াস চলে আসে, তাই না? জি স্যার। হ্যাঁ, আমার কথা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। একদম ক্লিয়ার। তাহলে এই প্রশ্নটা তো বোঝা গেছে যে পারিবারিক আইন হচ্ছে কোরআন, এটা রাষ্ট্র আইন করে বলে দিচ্ছে। তার কারণ কি? রাষ্ট্রকেই বলতে হবে, কারণ আমরা কোনো ইসলামিক রিপাবলিক না যে আমাদের সবকিছুতেই কোরআন এখানে কি হবে? অ্যাপ্লিকেবল হবে। তো এরকম না। তো পারিবারিক আইন এর ক্ষেত্রে, ডিসপিউটের ক্ষেত্রে কোরআন অ্যাপ্লাই হবে, এই কথাটা বলা আছে মুসলিম পার্সোনাল ল শরীয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট সেকশন 2 তে। তারপরে কি বললাম? হিন্দু ল এর ক্ষেত্রে যেটা বলা আছে, দেখো অ্যাপ্লিকেশন হিন্দু ল ইন বাংলাদেশ, এটা গুগলে সার্চ দিবা। এটা হচ্ছে বাংলাদেশে এটা ক্লাসিক্যাল যে হিন্দু ল আছে, একদম সনাতন। এটা তো 5,000 বছর আগে থেকেই যে সনাতন পদ্ধতিতে চলে আসছে, যে কিছু কাস্টম প্র্যাকটিসেস, হ্যাঁ, প্রথা, এইগুলো যেগুলো চলে আসছে, এগুলো মানুষের প্র্যাকটিসের মাধ্যমে হচ্ছে। এগুলোটা কিন্তু কোনো ডিভাইন গাইডেন্স না। যেন আমাদের মুসলিম লটা কিন্তু কোরআন কিন্তু আসছে কি ডিভাইন গাইডেন্স, স্বর্গ থেকে আসছে, এবং এটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কি হয়েছে? অবতীর্ণ হয়েছে আমাদের কথা বুঝতে পারছো? এবং এগুলার কি জি আছে? স্যার। এগুলার বিশ্বাস, ডকুমেন্ট বা বিষয়গুলো বোঝা যায়, এগুলো ডিভাইন গাইডেন্স। বাট হিন্দু লটা কিন্তু এটা কিন্তু কোনো ডিভাইন গাইডেন্স না। ডিভাইন গাইডেন্স কোথা থেকে বোঝা গেছে? যে এটা মানে আল্লাহ প্রদত্ত, যেটা কি বেহেশত থেকে আসে। দেন কোরআনটা লহে মাহফুজ থেকে আসছে, তাই না? বাট জি হিন্দু স্যার। লটা এটা বলাই আছে, এখানে দেখবেন যে সনাতন ল, মানে ফ্রম এনশিয়েন্ট টাইম, একদম প্রাচীন কাল থেকে মানুষের প্র্যাকটিস থেকে এগুলো আসছে। তারপরে খ্রিস্টিয়ান লটাও কি এটা অনেকগুলো আইনের মাধ্যমে ইয়া হয়, প্রয়োগ হয়। যেমন খ্রিস্টিয়ান লয়ের বিবাহ, মেনটেনেন্স, এগুলা হয় কি দি সাকসেশন অ্যাক্ট 1925। কথা বোঝা গেছে কিনা? ওইটা একটা অনেক বড় আইন, সেখানে খ্রিস্টিয়ান লয়ের ইয়ার কথা বলা আছে, এই ইনহেরিটেন্স, বিবাহ, এই কথাগুলা বলা আছে 1925 এ। আইনটার নাম যেন কি, আমি তো ভুলে গেলাম, সাকসেশন অ্যাক্ট নাকি অন্য কিছু যেন, প্রথম ক্লাসে বলছিলাম, আমি ভুলে গেছি। অ্যাপ্লিকেশন অফ ক্রিশ্চিয়ান ল ইন বাংলাদেশ, এটাতে সার্চ করলে তোমরা পাবা।
ক্রিশ্চিয়ান ম্যারেজ অ্যাক্ট নামে একটা আইনই আছে 1872 সালে। আর ক্রিশ্চিয়ান ল ইন বাংলাদেশ একটু দেখেন। আহ, তাহলে ক্রিশ্চিয়ান কারা? ক্রিশ্চিয়ানস আর দোজ হু ফলো দ্য টিচিংস অফ জিসাস খ্রিস্ট। মানে জিসাস খ্রিস্ট মানে কি? যিশু খ্রিস্ট বলি না আমরা, জিসাস খ্রিস্ট হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা, তারাই তো ক্রিশ্চিয়ান। দি ফার্স্ট ক্রিশ্চিয়ানস ওয়্যার দি পর্তুগিজ themselves intermarriage with locals produced the first indigenous Christians. Then came those who converted from Islam and Hindus to Christianity. Christians are divided into two churches, Roman Catholics and Protestants. এগুলো আপনারা জানেন। রোমান খ্রিস্টানরা ভাগ হয়ে গেছে, রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টস, এই দুই ভাগে। Although there are both types of Christians in Bangladesh, the Roman Catholics constitute the majority. রোমান ক্যাথলিক কি তার হলো অধিকাংশ, মেজরিটি। A small percentage of the Bangladeshi population are Christians. বাংলাদেশে খ্রিস্টান হলো টোটাল জনসংখ্যা 0.03%। 0.03%। আমি একটা স্ক্রিনশট দিয়ে দেই ক্রিশ্চিয়ান লটা, কারণ হিন্দু এবং মুসলিম ল এর অ্যাপ্লিকেশনটা আপনারা বুঝে গেছেন, বাট ক্রিশ্চিয়ান ল এর জন্য অনেকগুলো আইন আছে, শুধু একটা আইন না। কথা বোঝা গেছে কিনা? আমি কতগুলা ইয়া দিচ্ছি আপনাদের সবাইকে। হ্যাঁ, পাচ্ছেন কিনা দেখেন তো, ক্রিশ্চিয়ান ল এর অ্যাপ্লিকেশন কি পাওয়া গেছে? Yes, sir. এখানে বলা আছে ক্রিশ্চিয়ান ল এর অ্যাপ্লিকেশন সম্পর্কে। তাহলে ক্রিশ্চিয়ানরা দুই ভাগে বিভক্ত, একটা রোমান ক্যাথলিক, একটা প্রোটেস্ট্যান্ট। বাংলাদেশের জনসংখ্যা হলো 0.3%। The main source of Christian law is the Bible, the Old and New Testament. বাইবেল হলো কি তাদের মূল আইন। Civil law framed during the British reign of the subcontinent applied to Christians irrespective of church differences. The laws include the Divorce Act 1869, the Christian Marriage Act 1872, the Guardians and Wards Act 1890, the Succession Act 1925. এই 4 নাম্বার পয়েন্টটা মনে রাখলেই হবে। 4 নাম্বার পয়েন্টটা হলেই কি আমার অ্যান্সার পেয়ে যাবো আমি। একটু 4 নাম্বার পয়েন্টটাকে একটু আপনারা চিহ্নিত করে রাখেন, তাইলেই হবে। কথা কি বোঝা গেছে? অ্যাপ্লিকেশন অফ ক্রিশ্চিয়ান ল ইন বাংলাদেশের অ্যান্সার কি হবে?
that the main source of Christian law is the Bible, the Old and the New Testament. The Old and the New Testament. আর এমনি সিভিল ল যেগুলা বানানো হয়েছে রাষ্ট্র কর্তৃক ফ্রেম ডিউরিং দি ব্রিটিশ রেইন, ব্রিটিশ আমলে যে আইনগুলো করে দেওয়া হয়েছে আমাদের উপমহাদেশে, যে আইনগুলো অ্যাপ্লাই টু ক্রিশ্চিয়ানস ইরেসপেক্টিভ অফ চার্চ ডিফারেন্সেস। এটা হলো সবার জন্য সমানভাবে এই রাষ্ট্রীয় আইনগুলো প্রযোজ্য। কথা বলছে কিনা? কি ক্যাথলিক কি প্রোটেস্ট্যান্ট সবার জন্যই কি সমানভাবে প্রযোজ্য। The laws include the Divorce Act 1869. Divorce Act 1869 লেখা হয়েছে খাতায়, লেখেন তো। The Divorce Act 1869. The Christian Marriage Act 1872 লেখা হয়েছে। জি স্যার। তাহলে the Divorce Act 1869, the Christian Marriage Act 1872, the Guardians and Wards Act, the Guardians and Wards Act 1890 সালের আইন এটা। The Succession Act 1925, the Succession Act 1925, এই হলো আমাদের দেশে খ্রিস্টান ল। এই কয়টা আইন, কথা বোঝা গেছে কিনা এই পর্যন্ত? The Christian Marriage Act 1872, 1872। তাহলে আমরা মোটামুটি অ্যাপ্লিকেশন অফ মুসলিম হিন্দুজ এন্ড খ্রিস্টান ইন বাংলাদেশ, অ্যাপ্লিকেশন অফ ফ্যামিলি ল ফর মুসলিম হিন্দুজ এন্ড খ্রিস্টান ইন বাংলাদেশ আমরা ইন এ নাটশেল একটা ধারণা পেলাম। আমরা তাহলে 3টা টপিক এ পর্যন্ত আমরা পড়লাম নাকি? 3টা টপিক, অ্যাপ্লিকেশন অফ ফ্যামিলি ল ফর হিন্দুজ মুসলিমস এন্ড Christians in Bangladesh, তারপরে আমরা ম্যারেজ ইন মুসলিম এন্ড হিন্দু ইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া পার্সপেক্টিভ, তারপরে করলাম আমরা কি মেইনটেনেন্স এবং পোস্ট ডিভোর্স মেইনটেন করতে। আজকে আমরা আলোচনা করব দি ল রিলেটেড টু কাস্টডি এন্ড গার্ডিয়ানশিপ, দি ল রিলেটেড টু কাস্টডি এন্ড গার্ডিয়ানশিপ। The law related to custody and guardianship. কাস্টোডি এন্ড গার্ডিয়ানশিপ এর জন্য বেসিক যে আইনটা, সেই আইনটা হলো দি গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890। দি গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890। তাহলে দি গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 is the core law which addresses guardianship and custody disputes in Bangladesh. The Family Court Ordinance 1985, a relatively recent law, made a few changes. These have been insignificant in respect of substantive legal provision. However, they provided a new court with exclusive jurisdiction over all family matters. তাহলে the Family Court Ordinance হলো আমাদের প্রসিডিউরাল ল, আর আমাদের সাবস্টেন্টিভ লটা কি? দি গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্ট। ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্সের নাম শুনছেন সবাই?
The Family Code Ordinance 1985 1985 সালে ফ্যামিলি কোড অর্ডিন্যান্স হয়েছে, সেটা হলো আমাদের প্রসিডিউরাল ল। আর সাবস্ট্যান্টিভ লটা কি? গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 is the core law which addresses guardianship and custody disputes in বাংলাদেশ। বাংলাদেশে গার্ডিয়ানশিপ এবং কাস্টডি নিয়ে যে মামলাগুলো হয়, এটার জন্য মেইন আইনটা হচ্ছে গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্ট। আর ফ্যামিলি কোড অর্ডিন্যান্সটা হচ্ছে কি, এটা রিসেন্ট ল, মেড a few changes, that is a procedural law. These have been insignificant in respect of substantive legal provisions. However, they provide a new court with exclusive jurisdiction over all family matters. এগুলা সকল ফ্যামিলি ম্যাটার্স এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, including guardianship and custody disputes. According to Section 5 of the Family Code, a family court shall have exclusive jurisdiction to entertain. Family Code Ordinanceর Section 5 এ বলা আছে যে a family court shall have exclusive jurisdiction to entertain, try and dispose of any suit relating to or arising out of all or any of the following matters, namely dissolution of marriage, restitution of conjugal rights, dower, maintenance, guardianship, and custody of children. কথা বোঝা গেছে? তাহলে আমাদের ফ্যামিলি কোড অর্ডিন্যান্সে জুরিসডিকশন গুলো বোঝা গেছে কিনা? সেকশন 5 এ ফ্যামিলি কোর্টে যে জুরিসডিকশন গুলো দিয়েছে, মানে কোন কোন বিষয়ে ফ্যামিলি কোর্টে যাওয়া যাবে, এই বিষয়টা বলা আছে সেকশন 5 অফ দি ফ্যামিলি কোড অর্ডিন্যান্স। সেকশন 5টা একটু খাতায় লিখেন সবাই। সেখানে বলা আছে ডিসলিউশন অফ ম্যারেজ নাম্বার 1। কথা কি বোঝা যায়? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমি আবার লাইন দিব, সমস্যা নেই। The dissolution of marriage, restitution of conjugal rights, dower, maintenance, guardianship, and custody of children. এই 5টা বিষয়ে ফ্যামিলি ম্যাটার নিয়ে ফ্যামিলি কোর্টে যাওয়ার জুরিসডিকশন আছে।
ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি ফ্যামিলি কোড অর্ডিন্যান্সে 5টা বিষয়ের কথা বলা আছে। Although the Family Court Ordinance is a procedural law, it did not provide any new procedure regarding suits relating to guardianship and custody. Except conferring family courts with the status of district courts while entertaining such matters. The Guardians and Wards Act, however, is not a self-contained law as it reserves the court's power to appoint guardians in accordance with the personal law applicable to the mind. Section 17 of the Guardians and Wards Act further strengthens this rule by requiring courts to be guided by consideration of the minor's welfare as consistent with the personal law to which he is a subject. তার মানে গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্টে কিন্তু এটা কোনো সেলফ কন্টেইনড ল না, এটা কোর্টের পাওয়ারটা দিচ্ছে কি অ্যাপ্লিকেবল টু দি মাইনর। সেকশন 17 এ মাইনরের সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত বলতে কি তার বেস্ট ইন্টারেস্ট প্রিন্সিপাল অনুযায়ী কি মাইনরের গার্ডিয়ান নিয়োগ দিতে হবে, এই কথাগুলো কথা বলা আছে। আমরা পরের পয়েন্টে দেখব ফোরামস ডিলিং উইথ কাস্টোডিয়ান গার্ডিয়ানশিপ ম্যাটারস। ফোরামস ডিলিং উইথ কাস্টোডিয়ান গার্ডিয়ান ফোরাম মানে কি কোন কোন জায়গায় কোন কোন ইয়াতে এগুলা আছে রেমেডি আছে। ফোরামস ডিলিং উইথ কাস্টোডিয়ান গার্ডিয়ানশিপ ম্যাটারস, কাস্টোডি এবং গার্ডিয়ানশিপ বিষয়ে কোন কোন জায়গায় আইন আছে। তাহলে সিভিল রেমেডিজ এবং ক্রিমিনাল রেমেডিজ দুই ধরনের রেমেডি আছে, তার মানে আমরা দুই জায়গায় যেতে পারবো। কাস্টোডিয়ান গার্ডিয়ানশিপ নিয়ে কি আমাদের সিভিল ফোরামও আছে, ক্রিমিনাল ফোরামও আছে, সিভিল রেমেডিও আছে, ক্রিমিনাল রেমেডিও আছে। তার মানে সিভিল কোর্টে যেতে পারবেন, ক্রিমিনাল কোর্টেও যেতে পারবেন। কথা বোঝা গেছে কিনা? তাহলে সিভিল রেমেডি গুলা কি? আমার কাছে শীটটা একটা শীট তৈরি করা আছে, আমি এটা তোমাদেরকে ইনবক্সে দিয়ে দিব। So civil remedy is pertinent to the guardians and wards act. District courts have jurisdiction to decide guardianship cases. District court কি আছে guardianship case decide করার ক্ষমতা আছে। The term district court has been defined in the guardians and wards act to include the high court division. Subsequently through the family court ordinance, the family courts have been afforded the status of district court and also given exclusive jurisdiction to decide guardianship and custody cases. এই আওয়াজ আসতেছে, ওই জহির ভাই বন্ধ করেন আওয়াজ। তাহলে ফ্যামিলি কোর্ট অনুযায়ী কি ডিস্ট্রিক্ট কোর্টের কি আছে ক্ষমতা আছে কাস্টোডিয়ান গার্ডিয়ানশিপ নিয়ে মামলা করা। Although the High Court division of the Supreme Court is included in the definition of a district court, district court definition High Court division কে অন্তর্ভুক্ত করা হয়েছে with original jurisdiction to decide guardianship cases, review of the daily case cause list of the High Court division of the year 2010 reviews that in practice the guardianship cases are solely
decided by the family courts. আবার তাহলে হাইকোর্ট ডিভিশনের এখতিয়ার আছে কিছু কিছু ক্ষেত্রে গার্ডিয়ানশিপ এবং কাস্টডি নিয়ে মামলা ডিল করা। ক্রিমিনাল রেমেডিস, আমরা সিভিল রেমেডি দেখলাম, এখন দেখো ক্রিমিনাল রেমেডি। There are two sets of remedies for obtaining custody of a minor under the Code of Criminal Procedure. The first are orders under Section 100 of the CRPC by judicial, metropolitan, and executive magistrate. Section 100 CRPC ধারা 100 অনুযায়ী বিচার এবং মেট্রোপলিটন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উভয়ের ক্ষমতা আছে। And the other are orders made under Section 491 of the same code by the High Court Division. When there is any reason to believe that any person is unlawfully confined under circumstances that amount to a criminal offense, the court may issue a search warrant addressed to both the person allegedly confined and the alleged captor. Although opinions are often divided as to whether or not removal of the custody of a minor from one parent's custody by another amounts to unlawful confinement, the magistrate courts frequently issue search warrants in such cases under Section 100 of the CRPC. তাহলে আমরা সেকশন 100 অফ দি সিআরপিসি তে আমরা রেমেডি পাই এবং 491 একটু খাতা লিখে রাখেন। কাস্টোডিয়ান গার্ডিয়ানশিপ নিয়ে যে ক্রিমিনাল রেমেডি গুলো আছে সিআরপিসি ধারা 100 এবং 491। তারপরে আমাদের আরো রেমেডি আছে, আর একটা ফোরাম আছে, সেটা হলো কনস্টিটিউশনাল রেমেডিস। কনস্টিটিউশনাল রেমেডিস, তাহলে কাস্টোডিয়ান গার্ডিয়ানশিপ নিয়ে আমাদের কয় ধরনের ফোরাম আছে যাওয়ার জন্য, রেমেডি চাওয়ার জন্য? কয়টা জায়গা আছে? 3টা। একটা হলো সিভিল রেমেডি সিভিল কোর্টে, আর ক্রিমিনাল রেমেডি জুডিশিয়াল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে। 100 ধারায় এবং 491 ধারায় পড়লে তোমরা বুঝতে পারবা। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? জি স্যার। ওকে, তাহলে কনস্টিটিউশনাল রেমেডিস আছে। থার্ডলি কনস্টিটিউশনাল রেমেডিস, একটু খাতায় লিখতে হবে কনস্টিটিউশনাল রেমেডিস। জি স্যার। পরীক্ষা কিন্তু থাকবে, কাস্টোডিয়ান গার্ডিয়ানশিপ থেকে প্রশ্ন থাকবে কিন্তু। The High Court benches which have constitutional jurisdiction may decide matters regarding custody and access or unlawful detention of a minor for an interim period, though the maintainability of writs regarding custody disputes between private parties is well established by decisions of the apex court. This remedy is still unknown to many litigants. তাহলে কি রিট জুরিসডিকশনটা আছে, কনস্টিটিউশনাল যে রিট জুরিসডিকশন মে ডিসাইড ম্যাটার্স রিগার্ডিং কাস্টোডি এন্ড অ্যাক্সেস অর আনলফুল ডিটেনশন অফ এ মাইনর ফর অ্যান ইন্টারিম পিরিয়ড। এটা নিয়ে একটা জনপ্রিয় একটা মামলা আছে। মনে করো কাস্টোডির প্রশ্নটা কখন আসে এটা আমরা পরে দেখবো। কাস্টোডির প্রশ্ন আসে যখন হাজবেন্ড ওয়াইফের ডিভোর্স হয়ে যায়, তাদের বাচ্চা থাকে। কথা বোঝা গেছে কিনা? তো আয়েশা খানম ভার্সেস মেজর সাব্বির আহমেদ নামে একটা মামলা আছে 26 ডিএলআর এ। কথা বোঝা গেছে কিনা? ওইখানে আয়েশা খানম হলো ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট ছিল। স্টুডেন্ট অবস্থায় তার বিয়ে হয় একজন সেনাবাহিনীর মেজরের সাথে। তো বিয়ে হওয়ার পরে তাদের 1 বছরের মধ্যে একটা বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পরে তাদের মধ্যে ডিভোর্স হয়। ডিভোর্সের পরে সেই ভদ্রলোক মেজর বাচ্চা নিয়ে আসছে। বাচ্চা তো সাধারণত ছোট বাচ্চা থাকে মায়ের সাথে, তাই না? তো সে করছে কি, মার কাছ থেকে বাচ্চাকে না বইলা নিয়ে আসছে। তো না বইলা নিয়ে আসার কারণে তো বাচ্চার মা সে হাইকোর্টে গিয়ে রিট করছে।
রিটটা করছে কি, এটা হলো অপহরণের জন্য, আনলফুল ডিটেনশন, বলছে বাচ্চা নিয়ে আটকায় রাখছে, এটা আনলফুল ডিটেনশন ইয়াতে মানে বেআইনি আটক হিসেবে এটাকে অভিহিত করছে এবং অপহরণ হিসেবে অভিহিত করছে। কথা বোঝা গেছে না? এই জন্য ব্যাকগ্রাউন্ডটা একটু বলে দিলাম আর কি। তাহলে read jurisdiction may decide matters regarding custodian access or unlawful detention of a minor for an interim period. Though the maintainability of reads regarding custody disputes between private parties is well established by decision of the apex court, this remedy is still unknown to many litigants. এটা অনেক মামলাকারীর কাছে এটা এখনো কি unknown, অজানা। Upon an application by any person under Article 102 to be 1 of the Constitution, usually referred to as a habeas corpus writ petition, the High Court can issue an order against a respondent directing him or her to produce before the court any other person in his or her custody, so that the court may satisfy itself whether or not such a person is held in custody. তো যদি এইভাবে বাচ্চাকে উঠায় নিয়ে যায় না জানায়া, এটাকে হাইকোর্টের এখতিয়ার আছে এখানে রুল জারি করার, রুল জারি করে বাচ্চাকে যে নিয়ে গেছে তাকে কোর্টে হাজির করার জন্য বলতে পারে। এটা হেভিয়াস কর্পাস রিটের মতো আর কি, হেভিয়াস কর্পাস। বাচ্চাটাকে কোর্টে আনার জন্য অর্ডার করতে পারে। কথা বোঝা গেছে কিনা? জি স্যার। ওকে, আমরা তাহলে এখন এই কনস্টিটিউশনাল রেমিডিসটা দেখলাম। while disposing of such a, তাহলে হেভিয়াস কর্পাস রিট পিটিশন করার সুযোগ আছে এই ক্ষেত্রে, কাস্টডির ক্ষেত্রে যে গল্পটা আমি বললাম এখন। The High Court can issue an order against a respondent directing him or her to produce before the court any other person in his or her custody, so that the court may satisfy itself whether or not such a person is held in custody without lawful authority or in an unlawful manner. While disposing of such applications, the High Court of an inquiry inquires whether suits have been filed in the family court or not. In cases where they have not, it often directs the petitioner to file a suit in the family court as well. Since custody and guardianship disputes are ultimately to be decided by the later on consideration of evidence, in habeas corpus applications, it is common for the High Court to issue interim custody or access orders in favor of the petitioner involving the minor, or our study found mixed opinions among practitioners regarding such use of habeas corpus. তাহলে আমরা দেখলাম কাস্টডির ক্ষেত্রে আমরা হেভিয়াস কর্পাস ইউজ করার সুযোগ পাচ্ছি। আচ্ছা, এখন আমরা চলে যাই বেস্ট প্র্যাকটিসেস লেড ডাউন বাই দি হায়ার কোর্ট। আমাদের হাইকোর্ট ডিভিশন বেস্ট প্র্যাকটিসের কথা বলা আছে। বেস্ট প্র্যাকটিস, সবচেয়ে উত্তম যে প্র্যাকটিসটার কথা বলা আছে, একটু লেখেন বেস্ট প্র্যাকটিসেস লেড ডাউন বাই দি হায়ার কোর্ট। কাস্টডি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের বেস্ট প্র্যাকটিস কিছু প্রিন্সিপাল আছে। So best practice. Best practices laid down by the higher courts. Court. Best practices laid down by the higher court. Higher court মানে হাইকোর্ট ডিভিশন থেকে অনেকগুলো এই মামলার রায় বলা আছে। বেস্ট প্র্যাকটিস গুলো কি? The Supreme Court has delivered a number of judgments in the area of custody and guardianship.
কাস্টোডিয়ান গার্ডিয়ানশিপ নিয়ে আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন অনেকগুলো রায় দিচ্ছে। অ্যাপ্লাইং দি ওয়েলফেয়ার অফ চাইল্ড, শিশুর কল্যাণ চিন্তা করে welfare of child doctrine in a range of solutions. Many view these judgments as best practices. These cases, though applying the current statutory provisions, have contributed progressively towards clarifying the law. In this study, the term best practices refers to these cases as a body of positive decisions from the superior courts. The key contribution of these cases to jurisprudence is perhaps their negotiation of the tension between secular general law and religious personal laws applicable in the area. As highlighted in the previous section, courts are required to apply the welfare doctrine in custody and guardianship cases, keeping the minor's best interest in mind. তার মানে হচ্ছে বাচ্চাদের এই, কল্যাণার্থে হাইকোর্ট কিছু রায় দিয়েছে। যেমন হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে যখন ছাড়াছাড়ি হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে একটা বড় ধরনের বিতর্ক দেখা দেয় কিছু কিছু বিষয় নিয়ে। এর মধ্যে একটা হচ্ছে পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স, যেটা আমরা আগে আলোচনা করছি, পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স। আরেকটা হলো কাস্টোডি অফ চিলড্রেন। আরেকটা হলো এই দুইটা বিষয়ে খুব বেশি সমস্যা হয়। কাস্টোডি অফ চিলড্রেন, বাচ্চা কার কাছে থাকবে, বাবার কাছে নাকি মার কাছে? কথা বোঝা গেছে কিনা? কারণ একটা বাচ্চা তার বাবা মার সেপারেশনের পরে কার কাছে সবচেয়ে ভালো থাকবে? তো সাধারণত ছোট বাচ্চা হলে ব্রেস্ট ফিডিং এর প্রয়োজন হয় 2 বছর 2.5 বছর পর্যন্ত। তারপরে বিশেষ করে বাচ্চাকালে মায়ের কাছেই সে সব যত্নে থাকে। কথা বোঝা গেছে কিনা? তো এই ক্ষেত্রে দেখা যায় যে কি বাচ্চারা মায়ের কাছে ভালো থাকে। তো বেস্ট ইন্টারেস্ট প্রিন্সিপালটা কিন্তু অলওয়েজ গোস টু দি ফেভার অফ মাদার। কথা বোঝা গেছে কিনা? জি স্যার। আমাদের আর কত মিনিট আছে? স্যার অনেক রাত হয়ে গেছে, আরেকটা ক্লাস আছে আমাদের। কয়টা থেকে? রুনা ম্যামের ক্লাসটা আছে পরেই। কয়টা থেকে? 9টা থেকে? 8:30 থেকে কথা ছিল স্যার। আমি আমি অপেক্ষা কি আছি। শেষ করে দিব? আমি শেষ জি করে স্যার। দিব? তাহলে আমি আজকের জন্য শেষ করে দিলাম, হ্যাঁ। আর কাস্টোডিয়ান গার্ডিয়ানশিপ থেকেও পরীক্ষায় একটা প্রশ্ন থাকতে পারে। আর বাকি 3টা ভালো করে পড়বেন। বাকি 3টা টপিক ভালো করে পড়বেন। কার কোনো সমস্যা আছে কিনা বলতে পারেন। বললাম না, অ্যাপ্লিকেশন অফ মুসলিম, হিন্দু এন্ড খ্রিস্টান লজ ইন বাংলাদেশ। আর একটা বললাম হলো ম্যারিজ আন্ডার মুসলিম এন্ড হিন্দু লজ। এগুলা পড়লেই হবে, তোমরা পারবা। এগুলা পড়লে হবে, ম্যারিজ আন্ডার মুসলিম এন্ড হিন্দু ল। তারপরে হলো মেনটেনেন্স, পোস্ট ডিভোর্স মেনটেনেন্স, যেগুলো পড়াইছি, হ্যাঁ। এগুলো একটু গুগলে সার্চ দিয়ে তোমরা শীট আকারে নিজেরা একটু পড়ে নাও, ঠিক আছে? ওকে, জি মোস্ট স্যার। ওয়েলকাম। পরীক্ষা দাও, আর দেখা হবে মিডটার্ম পরীক্ষার পরে, হ্যাঁ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।